তখন আবার ঢাকায় পড়ি আমি, আমার বড় আপা মিরপুরে একটা বাসায় কাজ করতো। আমার বড় আপা তো আমার 8 বছর বয়স। ছোট ভাই থেকে লঞ্চ আইসি, পরে আমি কই মা আমার ভাইটার জন্য কেউ না মারে, তুমি দেখো। এই করে আমি পড়ছি, তখন থেকে আমি হারাই গেছি। আমার আপা যে বাসায় আমার দিছিল জি। তারা তালিম করতো, ভোরবেলা উঠতে হতো। আমাদের দেশ গ্রামের মানুষ তো ভোরবেলা আজানের লগে লগে উঠতে যায়। আমি উঠে গেছি, আমার বড় আপা রুটি বানাইতেছিল, তখন আমি উঠে গেছি। আমার বড় আপা ইশারা করলো যে ওদিকে যা, আমি মনে করছি আমার বাইরে যেতে কইছে। তখন আমি বাইরে গেছি গা, রাস্তা খুঁজা পাইনি আর। পরে আমি হারাই গেছি। হারাই যাওয়ার পরে একটা মহিলা আমার পাইছে, পর পরে একটা মহিলা একটা বাসায় আমার কাছে দিছে। তখন আমি অনেক ছোট, আমি কোনো কামই করতে পারি না। মানে এটা কি ঢাকা শহরের ঘটনা? তখন তো আমি অনেক ছোট, কোনো কামই করতে পারি না। আমার আড়ি পেতিল ধোয়াইতো, কাপড় চোপড় ধোয়াইতো, ওরে সব কাম করাইতো। তারপর যেন কই বেড়াতে গেছে, আমার তালা মারি থেকে গেছে, আমার না খাওয়াই রাখছে। এই সকালবেলা গেছে, রাইতে এসে আমি সারাটা দিন না খাই রয়েছি। পরে মহিলা এসে পরে আমি কই কি দেন, আমি যে আপনি দিয়ে গেছে না, আমি হ্যার বাসায় যাবো। আমি হ্যারে কইলাম যে দেখেন খালা, আমার বোনের তো আপনি খুঁজে পাইলেন না, আমি এই বাসায় থাকুন, আমার না খাওয়াই রাখে আর আমারে সব কাম করায়। পরে এই মহিলা আরেকটা বাসায় নিয়ে দিল। তখনও কি মায়ের খোঁজ, মানে পরিবারের খোঁজ পান? না, আমি কতদিন পরে হারাইতে 3 দিন হয়েছে, মানে 3 ঢাকা দিন? থেকে 3 দিনের মাথায় অন্য একটা বাসায় দিয়ে দিল? আচ্ছা। মানে আমি দেশের থেকে যেদিন আইছি এর পরের দিন আমি হারাই গেছি। তখন তো আমি নাম ঠিকানা কিছু জানতাম না। তো আমার মিরপুর 11:30 পল্লবী আছে, ওই বাসায় নিয়ে গেছে। ওই বাসায় নেওয়া যাওয়ার পরে তার ছেলে আবার সাংবাদিক ছিল, নাম ছিল বাবু। আমি খালি কানতাম যে আমার ভাই মা বাপের লেগে সবাই লেগে কানতাম খালি। আর তারা না আমার দুদিন মারতো, করে সব কাম করাইতো, আর খালি মারতো। আর খালি আমার ভাইয়ের কথা মনে পড়তো আর আমার মায়ের কথা মনে পড়তো, যে আমার ভাই কি খায়, আমার মা কি খায়। পরে হেনে আমি 3 বছর আছিলাম। এরা ভালো মন্দ খাইতো, প্রতি শুক্রবার বন্ধ দিত, ভালো মন্দ ওরা আনতো, আমারে দিত না। আমি যা দেখলাম আমার মারতো। তারপর অনেক কান্দাকাটি করতাম। পাশে ঘরে একটা মহিলা কাজের লোক, ওই মহিলা আমার কামড়া হই না, খালি কয় কি এটার কি মারা মারে, কেউ একটু ধরো না। পরে একদিন ওই মহিলা কয় কি তুমি দেশ কই, পরে আমি ঠিকানা কইলাম, কামগো দেশ এদিকে, তুমি আমার লগে চলো, তোমার মা বাপরে আমি খুঁজে দিমুনি। আমি কোয়া যাম। পরে না এই মহিলা লগে না আমি সবকিছু রেডি, মহিলা লগে আয় পড়বো। কেমনে কেমনে যেন জানি লাইছে যে আমি মহিলা লগে যাবো। এই বস্তিতে যাই মহিলারা দৌড়ে কি বকা বকছে, আর আমার দুনিয়ার মারা মারছে। মারা পরে আমি আর কাছে আবার ঠিকানা দিছিলাম, যদি আমি পলায় টলায় যাই, যদি চুরি মুড়ি করি, এলে ঘাড়া মানে আমার ছবি টবি রেখে দিছিল। তারপরে ওই ঠিকানা ঠিকানা আমার হাত ছেলে লঞ্চ উড়ে দিয়েছে। আমার 1 টাকা দেয় না, আমি 3 বছর রইলাম, আমার 1 টাকা দেয় নাই। তার মানে আপনার ঠিকানাটা ওরা আগে থেকেই জানতো, আমি ও বাড়িতে পাঠায়নি আপনার? না, এই অবস্থায় 3 বছর আপনাকে বাসায় কাজ করিয়েছে? আচ্ছা। 1 টাকাও দেয় না। আমি যে আমার দেশের বাড়ি থেকে বেরোতে দিত না আপনাকে, না। যাতে আপনি চলে যেতে না পারেন, এই জন্য বাড়ির মধ্যে সারাদিন বন্ধ করে রাখতো। তারপরে 3 বছর পর আপনি বাড়ি গেলেন, তো টাকা পয়সা দিল না? না, পরে বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পরে আমার মা বাপ তো মনে করছে আমি মরে টেরে গেছি, অনেক ফকির ফাকর ধরছে। তারপর আমার মাথায় সেন্স আসিল না, আমি নাকি পাগলের মতো করছি। আমি কি এর ঘাস খাইছি, কি এর লতা খাইছি, পাতা খাইছি, এমন নাকি করছি। পরে আবার আমার মা ফকির ফকর দেখাইয়া আমারে ভালো করছে। ভালো করার পরে আবার আইলাম ঢাকা। আমার বড় পাল্লাকে আবার ঢাকাইছি, ঢাকায় মহাখালী আসছিলাম। মহাখালী চাকরি করছি গার্মেন্টসে, 900 টাকা বেতন। তো বাইরে থেকে অফিসের আয় না, বড় বড় বাইরা, তো এই ছোট ছোট বাচ্চা করে রাখলে না, ওই অফিস বন্ধ করে আলে। কয় কি যারা ছোট ছোট আছে না, ওগো বাদ দাও, তোর নাম গো বাদ দিয়া দিছে। তা আমি তো আর চাকরি করতে পারতাছি না, আমি কই যাবো। আর একটা বাসায় কামে রাখলাম, 500 টাকা করে দিব, টুকটাক ঘর টর মোছা, আউগে পুষে দেওয়া। পরে গেলাম হেনে কাজ করলাম। তা আমার মেয়ে যে ফোন করছে আর মামি গো বাইতে, আমি করছি হ্যাঁ গো বাইতে। হ্যাঁ, মহিলাটা অনেক ভালো ছিল। ওই থেকে আবার কয় মাস কাম করে আবার আয়া পড়লাম, আবার চাকরিতে ঢুকলাম। আবার এই ওই বড় 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 বাইরে আইবো, অফিস পোলাপেন বাচ্চা কাচ্চা নেওয়া যাবে না, নিল না, আবার বন্ধ করে দিল। পরে আরেকটা বাসায় কাজ করলাম, হ্যাঁ নাম হলো জয়া। ঠিক আছে, নাম না হলে চলবে, বলেন আপনি, সমস্যা নেই। তার বাসায় হ্যাঁ গো বাসায় আগে বাড়াছিলাম আমরা ছোটবেলা। আচ্ছা। একদিন রাত্রে অনেক রাইতে তার ঘরে মেহমান আইছিল। হ্যাঁ আবার ওই যে যারা ছবি টবি করে না নায়ক নায়িকা, পরিচালকের মাইয়ার শ্বশুর বাড়ি ওইটা। আচ্ছা আচ্ছা। অনেক রাইতে হয়েছে, মেহমান টেমন আইসে না, তা আগে পুষাই দিতে দিতে অনেক রাইতে হয়েছে। পরে আমার কতটি খাওয়ার নেতা দিছে, পরে আমি এডি লই আইছি। তখন রাত কটা 11:30 কি 12টা বাজে এমন হইব। আচ্ছা, তা আমার বড় আপা মনে করছে কি যে আমি পোলাপেনের লগে খেলতে গেছি। আর পরে আমার কয় কি যে তুই এত রাইতে কোন আনতে আইসস, তুই ঘরতে বাইরা, তুই ঘরে ঢুকবি না।
তখন আমি কি করলাম, আমার ওই হাতে যে খাওয়ান গুলা থুইয়া আমি আবার বাইরে গেলাম গা। আমার বড় আপা আবার ডাইল গুটনি লইছে আবার মারতে। আচ্ছা, তুমি কি যখন মারবো থাক, আমি ওখানে বইয়া থাই। কিন্তু আমার এটাও বাবা উচিত আসিল যে আমি আর বোন তো আমার তো আর বাইর করে দিব না, আমি এনে বইয়া থাই। আমি যদি এনে বইয়া থাকলাম, আমার বোনে তো 10 মিনিট পর আবার আমার খোঁজ দুই। আমি বয়ে আবার কি করলাম, গেলাম কারখানে। আমি ওই নেখালপাড়া একটা পাগলি আছে, জি, রাস্তার উপরে টুনে ঘর দিয়া থই। আচ্ছা। তা আমি ওই যে ছায়াটার কথা বললাম না প্রথমে, যে সালাম, তো ওই সালামের লগে আমি ঘুরতে গেছিলাম একদিন, জি, সালামের সাথে যাকে যাকে পছন্দ করতাম। আচ্ছা, তো তার সাথে ঘুরতে গেছেন। ও কি আপনার সমবয়সী ছিল, মানে একই বয়সী? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওর সাথে ঘুরতে গেছি কিভাবে, যখন ওই যে ভোটাভুটি হইলো না, জি, ওই সময়কার গল্প। হ্যাঁ, আচ্ছা, যেদিন খালেদা জিয়া জিতছে সেদিনই আমরা ছবি দেখতে গেছিলাম হলে। আচ্ছা, এই ফার্স্ট আমি হলে যে ছবি দেখতে, ওই ছাড়ার লগে তোর 2টা বন্ধু আসছিল, সব আমরা এক সাইজেরই ছোট। জি। তো কয় কি যে তোর লগে সালামের লগে কি সম্পর্ক আমি জানি। আমি কই শুনেন খালা, সালামের লগে আমার লগে কোনো সম্পর্ক নাই। আমি কদ্দুরা সেরি আর সালাম কদ্দুরা সেরা, যার লগে আমার লগে সম্পর্ক থাকবো। ওকে। এই কথা আমি কই আমি আইসি। কয় হুন, তোর বিপদ আপদে পড়লে তুই আমার কাছে আইস। আমি এই কথাটা চিন্তা করছি যে যে আমার বোনে আমার ঘরতে বের করে দিছে, আমি রাইতে কই যামু, আমি পাগলির ঘরে যে ঘুমাই। যে পাগলি আপনাদের এলাকায় পরিচিত ছিল। হ্যাঁ, ওকে। আমি এরা একটু খালার কাছে যে ঘুমাই। তো এনে আমগো নাখালপাড়ার নাম করা সন্ত্রাস, নাম গুজা ফরিদ। গোজা ফরিদ। আচ্ছা, ঠিক আছে, বলেন। তো আমারে আওয়ার টাইমে দেখছে যে ওই পাগলির লগে কথা কই। হে পাওয়ার যে পাগলির ঘরে গেছি, টুঙ্গের ঘর, হেনে গেছি, ওই আমার দেখছে। দেখে না আমি তো খাই নাই সারাদিন কিছুই, খাওয়ান তো আমি লই এসেছি, হেও খাইতে পারলাম না। তো ওই লোকটা কি করলো, তো নাখালপাড়া পাঠাইলো, নাখালপাড়া রেল গেট পাঠাইলো পাগলিরে, ওই চা আনলো আর পরোটা আর ডিম আনছে। এই গোজা ফরিদ। হুম, আচ্ছা, ওই চা ডিম রুটি পরোটা আনছে, ওগুলো আমার খাইতে কইছে। আচ্ছা, ওই সময়টাতে আপনার বয়স কত? আমি জাস্ট একটু জানার জন্যই জিজ্ঞেস করছি। আর তখন আমার বয়স 12, পুরা 12 বছর। 12 বছর বয়স। ঠিক আছে, বলেন। তারপর? তখন আমি মাত্র ছোট ছোট প্যান্ট আছে না, প্যান্ট আর এরকম গেঞ্জি জামা পিন্দি এরকম কুচি তো সামনে দিয়া। ফ্রক যেটাকে বলে। আচ্ছা, ঠিক আছে, বলেন। তারপর ওই কি করলো, চা আমি আমি কিন্তু চা বানাইতে পারি, কিন্তু চা এত তিতা আমার বাপের বছর আমি খাইনি। তো না চাটা আমি খাই, একটা পরোটা খাইছি, আমি তো সারাদিন না খাই, একটা পরোটা খাইছি চা দিয়ে ভিজে ভিজে, কিন্তু চা এত তিতা। ওই চা খাওয়ার পরে আর কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না। পরে সকালবেলা আমার আমার মেজু বোন আর সেজু বোন এরা কামে যায় চাকরি করতে, তখন এই পাগলি আমাকে দেখায়, তোর বোনে আমার হেনে হইয়া রয়েছে, আমার পুরো শরীরে রক্তে ভিজা। প্রিয় শ্রোতা, আমরা যেই ঘটনাটি আপনাদেরকে এই মুহূর্তে শোনাচ্ছি সেটা কিছুটা হলেও আপনাদেরকে বুঝে নিতে হবে এবং মনে রাখতে হবে, কারণ গল্পটা এখান থেকেই টার্ন নেবে এবং যেটা ওর জীবনের আজকের দিন পর্যন্ত অন্যতম ভয়াবহ একটি সত্য, যে সত্যটা সমাজের সামনে আনলে এটা ওর ব্যক্তিগত জায়গা থেকে অনেক বড় রিস্কের জায়গা, এবং যে সত্যটা সামাজিকতার জায়গা থেকে ওকে অনেক বড় একটা সমস্যায় ফেলে দিতে পারে। তারপরও আজকে ও রেডিওতে এসছে লাখ লাখ মানুষকে নিজের গল্পটা বলার জন্য। কি কারণে এসেছে সেটা আমরা ওর কাছ থেকেই জিজ্ঞেস করবো একেবারে অনুষ্ঠান শেষে। আপনি আমাকে একটু বলেন, এই গোজা ফরিদ, আপনি যেটা বলছেন যে এলাকার সন্ত্রাস, সে রাতের বেলা আপনাকে এই জিনিসগুলো খাইয়েছে, সেও কি ওখানে ছিল নাকি ছিল না? আপনি কি অবস্থায় তাকে শেষ পর্যন্ত দেখেছেন? মানে সে আপনাকে যখন চা রুটি এগুলো খাওয়াচ্ছে, বা ওই পাগলি যিনি ছিলেন উনিও তো খেয়েছে? না, সে খায় নাই, সেও খায় নাই। এরা দুজন খায়নি, শুধু আপনাকে খাওয়াইছে। বলছে যে তোমার জন্য আনছি, তুমি খাও। খাওয়ার পরে কি আপনারা সেন্স ছিল? না, আমি আর কিচ্ছু কইতে পারি না। পরের দিন সকালবেলা উঠে দেখেন আপনার সারা শরীরে রক্ত। পুরো শরীরে রক্ত, আমার শরীরে কোনো কাপড় চোপড়ই ছিল না। আচ্ছা, তারপর? এটা আমার বোনে দেখছে, তখন আমি কোনো সেন্স নাই। তারপর তারপর আমার বোনে ওখান থেকে আমার বোনের উন্না টুন্না পেঁচায় তারপর আমার বাসা নিয়ে গেছে। তোর পাগলিরে জিজ্ঞেস করেনি কি হয়েছে? ও তো একটা খারাপ, ওরে কি জিজ্ঞেস, ওরে তো জিগালে আরো মাছ চিলাচিলি, তারপরে জিজ্ঞেসে না। ওই জন্য, মানে এটা যেহেতু আত্মসম্মানের বিষয়, সেজন্য তো বেশি এটা নিয়ে উঠতে পারছে কিছু করেনি। তারপর ওরা কইতেছে তোর বোন আইসে কিলা, তোর বোনের কে আমরা জোর করে আনছি, তোর বোন আইসে কা। তারপর? পরে আমার বোনে বড় আপা তো কানতে কানতে যে আমি তোরে কইছি যাইতে, লেখি তোরা আখানে যাইতে কইছি, তুই যদি এনে বইয়া থাকতে আমি তোর একটু খুঁজে নিতাম না। হ্যাঁ, আমার দুলাভাইরে কইছে, মানে চাচা তো দুলাভাই, হ্যাঁ গো সবাই খুঁজছে আমার, কেউ পায় নাই আমার। আমি তো ওই করি, ওই পাগলিরও জিগাইছে যে আমার বোন আইসে এনে, এদিকে আমার বোনেরা দেখছেন, কয় না তোমার বোনের আমি দেখিনি, অথচ আমগো সবারই কিন্তু চিনে পাগলিয়ে। আচ্ছা, পরে আমার পুরো শরীরে রক্ত, মাহা জামা কাপড় তো নাই শরীরে। তারপর আমার 2 দিন আমার কোনো সেন্স ছিলই না। 2 দিন পরে আমার যখন হালকা হালকা চোখ মেলতাছি, তখন আমার চাচা আমার কি মারছে, আমি ওই পাগলির দ্বারে গেলাম কা। চাচা মার দিল? হুম, আচ্ছা, আমার চাচা অনেক মারছে আমারে, আমার আপন চাচা না, চাচা তো চাচা, হুম। অনেক মারছে আমারে। পরে মারছে, পরে আমি কইতে পারি না যে আমার কেডা মারছে না কেডা কি করছে, কিচ্ছু কইতে পারি না। আচ্ছা,
তারপর আমি ওই যে করলাম না অফিসে ছোট করে চাকরি ছাইড়া দিলাম, তো ওই বেতন নিতে গেছি। তো বেতন নিতে গেছি, এখন আবার কয়েক বছর ধরে বাইরে আইবো না এনে কাজ কর, আবার এই চাকরি করতে ঢুকছি 3-4 মাস পর এইটা ঘটনা। জি। যে হঠাৎ করে না মাথা ঘুরে পড়ে গেছি আমি। 3-4 মাস পরে হুম। আপনাকে একটা বিষয় একটু জিজ্ঞেস করি, এই যে ঘটনাটা ঘটলো তার আগে ছেলে এবং মেয়েদের মধ্যে একটা শারীরিক সম্পর্ক হয় যেটা বৈবাহিক সম্পর্কের পরে হয়, সাধারণত এটাই নিয়ম। তো এই বিষয়গুলো সম্পর্কে কি আপনি কিছু জানতেন? না একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে শারীরিক সম্পর্কটা কি বা কি না কিছুই জানতেন না। বুঝুন ওর জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। এই ঘটনাটা তো আপনার বড় বোন দেখলো, তো ও তো কিছুটা হলো জানতো, ও কি জানতো না বিষয়টা? চাচা যেহেতু গায়ে হাত তুলছে, পরিবারের লোকজন যেহেতু উচ্চবাচ্য করছে, তার মানে ওরা তো বুঝতে তো পেরেছে। ওরা কি আপনাকে না, কোনো তারা আমার জিজ্ঞাসা, কিন্তু আমি তো তখন কিছুই কইতে পারি না, যে আমার তো কোনো সেন্সই নাই। আমার 2 দিন পর আমার মাথা ঠিক হয়েছে। তারা কি জিজ্ঞেস করেছে যে তারা তুমি কোনো জিজ্ঞাসা কিছু করেছে? তোর শরীরে কেউ হাত দিছে বা তোরকে স্পষ্ট করতে? আমি তো কইতেই পারি না। আর পাগলিরে জিজ্ঞাসা, পাগলি না স্বীকার করছে, যেহেতু এনে নাম করা সন্ত্রাস ওর কথা কয়। তো এবং বিষয়টা সবাই ওভারলুক করে গেছে। যাই হোক, বলেন তারপর 3-4 মাস পরে মাথা ঘুরে পড়ে, 3-4 মাস পরে আমি এই অফিসে মাথা ঘুরে পড়ে গেছি। মানে যেখানে আপনি গার্মেন্টসে কাজ হ্যাঁ, করতেন। গার্মেন্টে চাকরি করি, এটা মোয়াখালী। আচ্ছা। আমার চাচাতো বোনের আছে, আবার ওই ঝাড়ু দেয়, কাজ করে। তো ওরা কি করলাম, আমার মাথার মাথায় পানি টানি দেওয়া হয়েছে। দেওয়াটা কয় তোর কি হয়েছে, তুই মাথা করে পড়ে গেছিস? আমি কই বউ আমার কইতে পারি না আমার কি হয়েছে। আমি দেখে পুরা অন্ধকার হয়ে আমি ঠাস করে পড়ে গেছি। পরে কি হয়েছে কইতে পারি না। কত জন্ডিস মন্ডিস হয়েছে নি, আমি ভাত পানি কিছুই খাইতে পারি না। আমার জন্ডিস মন্ডিস কেমনে কম আমি। পরে গেল, পরে যখন নাচতে আসছে না, আমার পেট ফুলতে আছে। তা আমি কই কি আমার কিছু হয়েছে মনে হয়, আমার পেট ফুলে আর খালি বমি আয়, পেট ফুলে আর খালি বমি আয়। তো যাক গার্মেন্টসে আইয়া পড়লাম। ওই সময়ও আপনি কাউকে কিছু জানাতেন না, কারণ আমি বুঝতেই বুঝতেই পারিনি। পারি না। আমি আবার যে বাসায় কাজের কথা, যে বাসায়, ওই বাসা আবার আইলাম। তার 2টাই মেয়ে, একটা জয় একটা স্বর্ণা। অনেক আদর করতো, মানে এরা যা যা খাইতো আমারও দিত, আমিও খাইতাম, ভাই ও কথা মতোই চলতাম আমি। অনেক আদর করতো। তো তার একটা ভাইয়া ছিল খারাপ। খারাপ কি, যে আমার একলা পাইলে না শরীর আতাইতো খালি। হুম। একদিন এরা বেড়াইতে গেছে, বেড়াইতে যাওয়ার পরে আমি ঘরের সব কাম করে আমি শুয়ে রয়েছি। তো বাড়ি দিয়ে তো তালা মেরে গেছে, সে আইসে আমার শরীর আতাইতেছে। এখন যে আমি চিল্লানো দিতে পারতেছি না, কিছু কইতেও পারতেছি না, যে তো হ্যাগো বাড়ি আর আশেপাশে কেউই নেই, কারে কি কমু। তারপর এরকম এরকম কত কত না, একদিন না হে আমারে খারাপ এই ই করে লাইছে আমার শরীরে। বুঝতে পেরেছি আমরা, হ্যাঁ। তারপরে তারপরে এ করতে পারে না, পরে এটা তো শরমেরও প্রশ্ন, এটা তো কিছু কওয়া যায় না। আমি আর পাও দিয়ে কাঁদছি যে আপনি আমার মামা লাগেন, আমি আপনার বোনের খালা ডাকি, তা আপনি তো আমার মামা, মামা এমন করে কেউ কোন? আমি আপনার পাও ধরি, আপনি এমন করেন না। কয় টাকা দিব তোর আমি কই, আমার টাকা লাগবে না, আপনি আমার লগে এমন করেন না। তখনও কিন্তু আমি জানি না যে আমার এই হয়েছে। তো এই লোকটা আমার লগে জোর জবরদস্তি থাকলো। থাকার পরে এরকম 2 দিন 3 দিন থাকছে এরকম। থাকার পরে এখন না আবার হ্যাগো বাসা বই না, এরকম মাথা ঘুরে ফিরে গেছি গা, মাথা ঘুরে ফিরে গেছি। আর হুমানে বমি করতেছি, তো এগুলো ওই খালাই দেখে, খালা কয় কি আমার লগে আয় তো। আমি কই কই যাবো, কই তুই আমার লগে আয়। এ কইছে পরে না আমার না মেডিকেল লয়ে গেছে, মেডিকেল নিচ্ছে। পরে কয় কি যে তো বাচ্চা পেটে। বুঝুন আমরা যেখানটায় ছিলাম, ডাক্তার দেখে বলল যে আপনি প্রেগন্যান্ট। তারপর কি হলো? তখন তো আমার মাথায় লাগা যেন আকাশটা ভেঙে পড়ছে। আমার, আমি একটা বাচ্চা, আমার পেটে পড়ে বাচ্চা। পরে আমার ওই খালাম্মা জিজ্ঞাসা যে তোর কি বিয়ে হয়েছে? তখন আমি কতক্ষণ বইয়া রইছি, আমি এটি কি কয়। পরে আমি কই কি খালা আমার বিয়ে হয়েছে। কত স্বামী কি করে? পরে আমি কি কই, আমি কই আমার স্বামী রিক্সা চালায়। পরে এরা কইলো কি যে দেখ এই সময় কাম করা উচিত না, তুই আর আস না। এ কথা কর পরে আমি যা পাইতাম টাকা ওগুলা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে আইসি মার কাছে, নাখাল পাড়া আইসি। ওই পাগলির লগে দেখা হয়েছে আমার লগে। তখন পাগলিরে কইলাম যে খালা, মা আর খালা এক, মা মরে গেলে খালা দিয়ে মায়ের দু কষ্ট ভোলা যায়। দেন আমি আপনার খালা ডাকছি, একটা রাত বিপদে পড়ছি, আমি আপনার ঘরে গেছি, আর আপনি আমার এত বড় ক্ষতিটা করে লাইলেন, এটা ঠিক করছেন আপনি? কন্ত খালা কয় কি হয়েছে? আমি কেন আমারে ডাক্তারে কয় যে আমার বাচ্চা পেটে। এই কথা আমি ওরে কইছি, আমার বাপ মায়ের তো আমি এটা কইতেও পারবো না বললেও। আমি একে ওরে কইছি, ওই যে আমার বোনের কাছে যা কইছে, আমার বোনের কাছে যা কইছে, আমার বোনে আর আমার মা সুইটটা এসে কয় কি রে এই বলে তোর হইছে। আমি কই না, কেডা কইছে? না আমার কিচ্ছু হয় নাই। কয় পাগলি যে কইছে। আর এটা তো একটা শরম, শরম না যে আমি একটা বাচ্চা, আমার আবার বাচ্চা, বিয়া শাদী কিচ্ছু না, এটা তো আমার মা বাপেরও একটা লজ্জার বিষয়। তারপর ওই
ফ্যামিলি কয়ে যে আমি মিশা তো করে তোর মাইয়ারে জিগালা আমার সামনেই জিগা তোর মাইয়ারে। পরে তো আমি মার পা দিয়ে কান্দা দিছি যে মা আমি তো কিছুই জানি না মা, যা হয়েছে আমার অজান্ত হয়েছে, আমি কিছু জানি ক মা। পরে আমার মা বাপও তো একটা মান সম্মান নিয়ে থাই করে, এখন সবাই জানাজানি হয়ে গেছে। কারণ আমার বাপও মুখ দিতে পারে না, আমার মা বাপও মুখ দিতে পারে না, আমার বোনেরও এখন করতেও বাড়িতে পারে না আমার লেগে। পরে আমার কি করলো আমার বোনে, আমার গর্তে আমার বোনে বাইর করে দিল ওকে, যে তোর লেগে আমাকে মান সম্মান যাবো গা, তুই জায়গা আনতে। তো আমি কই যাবো, আমার তো যাওয়ার জায়গা নেই, আর তোরাই তো আমার সব, আমি আর কই যাবো কয়ে জানি না যে মন ও আমার আবার ডাক্তারখানা লয়ে গেছিল, কয়ে এটা হালান না সম্ভব না। ডাক্তার বলেছে এটা ফালানো সম্ভব না। কয়ে ওই তো একটা বাচ্চা, আমি যদি ওর পেটেতে এইটা হালাই তাহলে তো ওই তো মেরে যাবো, এটা সম্ভব না। পরে কইছে, পরে আমার অনেক মারছে, আমার বড় পায় আমার মা মিলা অনেক মারছে আমারে, মারার পরে আমারে বাইর করে দিছে, কয় তোর যেন এই এলাকায় না ধি, তোর জেনে মনছে তিহিনে যা। এ কথা করার পরে আমি এখন কই যামু, আমি তো যা দুই সেরে না কামাই করছি বাপ মারি দিছি, আমার বাপের পাওয়া বাল না, আমরা সব ভাই বোনের ছোট ছোট, আমরা এক বছরের ছোট বড় ভাই বোন। আচ্ছা, আমার গর্ত বাড়ি করে দিল, আমি রাস্তায় রাস্তায় ঘুরলাম হাড়ার দিন, আমাকে রাইড করে তো ঘরে নিবো, রাস্তায় হাড়া দিনে হাড়া রাত ঘুরছি, এখন ওই নাখালপাড়া তো শুরুতে বড় হয়েছি, সবাই চিনে। মানে আপনি আপনাকে সত্যি সত্যি বাসা থেকে বের করে দিয়েছেন আমার বাসাতে বের করে দিছে সবাই মিলে? সবাই। পরে আমার আব্বারে সবাই চিনে, কয় ওই যে দেখাস না হাজারের মাইয়া বাচ্চা বেড়ে, দেখাস না ওই দেখাস না হাজারের মাইয়া বাচ্চা বেড়ে। নিজের কাছে শরম করছে যে আমার বাবার মা সম্বন্ধে আমি খেয়ালাইছি। পরে আমার আর জায়গা দিল না, জায়গা না দেওয়ার পরে কই ঘুমা মুড়াইতে নাগালপাড়ার শাইনবাগ ওই বিল্ডিং আছে কোয়ার্টার, ওই কোয়ার্টারের সিঁড়ির নিচে ঘুমায় থাকছি। কি শীত, একটা অন্য নায়িকায় কেউ আয়না দেখতো যে আমার মা বাবা একটু খোঁজ করুক, যে আমার মাইয়া তো কেউ এত আমার খোঁজ করে নাই। দিনের পর দিন মাসের পর মাস গেছে এরকম খালি ঘুরছি, যখন 7 মাস তখন আমার বাইরে করে দিছে, 2টা মাস আমি রাস্তায় রাস্তায় ঘুরছি। আমি বরাবর বিয়ে দেবো দেখতে এসে আমার অনেক খিদা লাগছিল, বাচ্চা পেটে অনেক কিছু খাইতে হতে ইচ্ছা করে, আমার অনেক খিদা লাগছে। আমি আমার 2 দিন আমার মা বাপ না মেহমান আইবো দেখতে এসে মাইয়া, তো অনেক কিছু রাঁধছে না তো এগো খাওয়াইছে এটি করছে, আমি জানলাম দিয়ে না চাই রয়েছি, আমাকে মা আমার কিছু খাইতে দাও, আমার খিদা লাগছে। আমার মা কতদিন আমার আইডে পানি ওই আবার মুহে মারছে। আরে তারপর আমার একটা চাস্তো বোন ছিল, সিঁড়িতে হইয়া রয়েছে, আমরা দিনে আমার আমার মায়ের জন্য আমরা খাইতেছিল, বাচ্চা পেটে থাকলে তো সবাই তো একটু টক খাইতে ইচ্ছা করে, চান করে কি বউ আমার একটু আমরা দে, আমার বুড়ো কত তারপর আমার বড় বোনের বাজারে যায়, তো মাসে কয় কিরে তোর বোনে এরকম এরকম ওই রাস্তায় ঘুমায় রয়েছে বাচ্চা পেটে, কি হয়েছে আর বিয়ে হয়েছে নি, তোর যাও রাতে এইটা তো ওইটা দুনিয়ার কথা কয় আমার বোনেরা। একদিন আমি না আইসি বোনেকে সামনেই আসলাম, দেখ আমার নেয়নি নেয়নি দেখ, বা আমার কাছে খাওয়ায়নি। পরে একদিন আসে পরে না বল না আমার মারছে, এই যে পুরো 8 মাস আমার বাচ্চাটা, পরে আমার মারছে, মাইরা আমার পেটটা পাশে পাক্কা 20 মিনিটের মতো খাড়া রয়েছে আমার পেটের উপরে, যে তোরও মারমু তোর বাচ্চাটারও মারমু। পরে আমার বোনের একটা বান্ধবী ছিল, ওই ছেলে সরাইছে, ওরা তো মারতে তোর বোনেরই মেরে নেবি, আমার বোন না। পরে মাইরিলাম, মান সম্মান যা দিয়ে নাম আছে হ্যাঁ করে লাভ আছে। পরে আমার বাপে কি করলো, ওর মান সম্মান নিয়ে টানাটানি না, এও কি করবো, হেরত 5টা মেয়ে বিয়ে দিতে হইব, একটা মেয়ে লেগে মান সম্মান জায়গা। আমার বাপে আগে কষে আসছিল, সে কি করছে চাপা দিল আমার খুঁজছে মারার লেগে, একবারে মেরে লেব আমারে। আমার একটা চাস্তো বোন আছে মারা গেছে, আমি কই কি আগে আমার একটু গরু মাংস দিয়ে ভাত খাবি, পরে কই কি তুই আরে থাক আমি তোর গরু মাংস আইন দেওয়া ভাত লইয়া মনে। পরে আমার আপা গরু মাংস আইন দেওয়া ভাত লইয়াছিল, আমি 2 কামড় খাইতেও পাইনি। পরে আরেকজন কয় কি যে ওরে মারার লেগে আর বাপে সাপারি লই আইছে, তা আমার কয় কি যে হুন যদি বাচ্চা চাস তাহলে পলা, আর পলাই আর কই যাবো আমি, আমি তো এই মহাখালী ছাড়া তো আর কোনো কিছু চিনি না। এই আস্তে 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 মহাখালী তখন ব্রিজটা হয় নাই পুরা, কি বৃষ্টি, 7 দিনের বৃষ্টি, বৃষ্টিতে ভিজি রোদে হুগাই, বৃষ্টিতে ভিজি রোদে হুগাই।
পরে গেলাম আপনার দেশে। দেশে যাওয়ার পরে ভাড়াও নাই। এই লসে ছাদে বইয়া রয়েছি, বৃষ্টি সারা রাত বৃষ্টি করছে, বৃষ্টিতে ভিজে ভিজে বইয়া রয়েছি। পরে নামাজ দিয়েছে, নামাজ দেওয়ার পরে আমার ফুপুর কাছে গেছি। আমার ফুপু আমার জায়গা দেয় নাই প্রথমে, কই কাঁদবে না, কাঁদবে তোর বাপ মায়া নেই, কিছু নেই, আমি কারে কি করবো, আমি এটা রাখতে পারবো না। আজকে যদি তোর মায়াই তো লাগে তাহলে রাখতে পারতাম, আমি আর রাখতে পারবো না। একটা ঠোকে করে কয়টা ভাত দোকানে ডাল দিয়া আমার এই লঞ্চে পাঠাই দিছে জায়গা ঢাকা। পরে আবার এই লঞ্চে আবার ঢাকাইছি। আমার মায়ের বাজার আইসে পরে মাল পাও দিয়ে কান দিয়ে আর কই মা গো, আজকে যদি আমার বিয়ে দিতাম, বা আমার এখানে যদি বাচ্চা কাছে হয়তো মা, তুমি আমার রাখতে না কো, তুমি আমার করো না মা, আমার একটু দয়া করো। পরে আমার মা বাপের জন্য কি বেশিস দেয়। পরে আমার মারে দিয়া আমার পাড়া দিল আমার দেশে। লঞ্চের কোনায় আমি খাড়ায় রয়েছি, আমার মা আমার লঞ্চে ধাক্কা দিয়ে হওয়ায় তুলেছিল, আর আমি এদিকে পিছু করার পারে নেই। মানে ধাক্কা দিয়ে আপনাকে পানির মধ্যে ফেলে দিবে? পরে আমি আমার বাস দিকে ঘুরছি করার পারে নেই হালাইতে। কি করলেন আপনি তখন? মাকে কি বললেন? ওরা আর মানুষজন ছিল না, আমার ভাই এমনি ওখানে আমার ধাক্কা দিতে লেগেছিল। পরে আমি আমার এদিকে পিছু করার পারে নেই, তোর মতো মাইয়া মরে গেলে ভালো হইতো। আমি যদি জানতাম তুই এমন করবে তা নুন করে মেয়েটা দিতাম, কেউ কি জানি উন্নয়ন করে নি। এই এই যে মা, আমরা তো জানি যে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার মা। কখন একটা মা তার সন্তান কিভাবে মেরে ফেলতে চায়? যখন আমাদের সামাজিকতা তাকে বাধ্য করে। এরা তো একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ, দিন এনে দিন খায়। আপনারা শুনেছেন প্রথম দিকে যে বর্ণনা পেয়েছে, ফ্যানের ভিতরে লবণ দিয়ে হলুদ দিয়ে কোনো রকম খেয়ে থাকতো, 3 দিন খাবার পেত না। এই রকম মানুষদের আত্মসম্মান, মধ্যবিত্ত মানুষদের আত্মসম্মান, উচ্চবিত্ত মানুষদের আত্মসম্মানের 3টে স্তরের বিভিন্ন রকমের পার্থক্য আছে। একেবারে প্রান্তিক পর্যায়ের একেবারে নিম্নবিত্ত পরিবারের মানুষেরা, এদেরও যে প্রকট আত্মসম্মান, এবং সেখানে ওর যে কনসিভের ব্যাপারটা, সেটা শুধুমাত্র পরিচয় নেই বলে একটা অপ্রাপ্ত বয়স্ক কিশোরী যে জানে না সে রেপড হয়েছে, তাকে ঘুমের ওষুধ খাইয়ে এই কাজটি করা হয়েছে এবং সে সেটা জানে না, তার প্রতি যে সামাজিকভাবে অন্যায় আচরণ করা হচ্ছে, পারিবারিকভাবে অন্যায় আচরণ করা হচ্ছে, নিজের মা তাকে মেরে ফেলতে চাচ্ছে, বাসা থেকে বের করে দিয়েছে, সে ঘটনা তো মুখ থেকে শুনলেনি, কিন্তু তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলতে চাচ্ছে। এই ধাক্কাটা একজন মায়ের ধাক্কা না, এই ধাক্কাটা একটা সমাজের ধাক্কা। সমাজ আমাদেরকে এইরকম একটা পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে। একটা মেয়ে পরিচয়হীন ভাবে যদি কনসিভ করে এবং সেখানে যদি তার কোনো হাতও না থাকে, সমাজের আমি কিবরিয়া থেকে শুরু করে যারা লাখ লাখ মানুষ এখানে শুনছেন, প্রত্যেকের দৃষ্টিভঙ্গি একেবারে 99.9% দৃষ্টিভঙ্গি হবে এই মেয়েটা খারাপ, যে কারণেই মারা ধাক্কা দিতে বাধ্য হয়। বলুন আপনি। তারপর আমার ফুপুর কাছে আমার আমার ফুপুরে কয় যে মাসে আমার 500 করে টাকা দিব, আর তাও তো মোবাইল ছিল না, চিঠির যুগ, আর চিঠি লিখে দিব। আর পর মনে 15 দিন তখন আমার না আমার সময় কি ব্যথা, রক্ত পানি আগেই ভেঙে গেছে। আমি তো বুঝি না রক্ত পানি কি। আমার ফুপুরও কোনো বাচ্চা কাচ্চা নাই, ও বুড়া কালে ওই জামাই মারা গেছে। আমার পাশে করে ভাবি আছে, হ্যাঁ জালের ফুলার বউ, হ্যাঁ কইতাছে যে চাচি আম্মা আপনার বাইজির তো পা রক্ত পানি ভাঙতেছে, এখন কি করবেন। পরে কয় কি যে আমি কি করবো, আর পরে ব্যথা উঠছে, ব্যথা উঠার পরে সবাই কইছে আরে ডাক্তারখানা না নিলে বাঁচবো না, অত ওই বাঁচবো নাইলে ওই বাঁচবো। আমি এখান থেকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এই যে ঘটনাটা ঘটে গেল, ততদিনে তো আপনি বুঝতে পারছেন যে এই কাজটা কে করছে। তো আপনারা তাকে ধরার চেষ্টা করেননি, তাকে ফেস করার চেষ্টা করেননি, পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করেননি? হ্যালো আমরা পারবো না। একবারের জন্য কি ফেস টু ফেস হননি? একটু মুখে বলেন, কারণ রেডিও তো শুনতে পাবেন অনেক। না একবারও না। ওই সময় পর্যন্ত একবারও না? তাকে গিয়ে জিজ্ঞেসও করেননি? না, তারা জিজ্ঞেস করলেই তো আমার মা বাপ নেই মেরে লাইতো। ও অনেক বড় সন্ত্রাস, ওর নাম করা, ওই নাখালপাড়ার নাম করা সন্ত্রাস। ওকে, বলেন তারপর। তারপর আমার ডাক্তারখানায়? হ্যাঁ। না ডাক্তারখানা পরে নেয় না, আমার ফুপু কইছে যদি মইরা যায় তা আমার রাতেই মরুক, আমি ডাক্তারখানা নিব না। গ্রাম সাইড না, গ্রাম না, ডাক্তারখানা অনেক দূরে, আচ্ছা। আর ও রাতকালে। পরে কয় যদি মইরা যায় তো এনি মইরা যাও, ডাক্তারখানা নিব না। আর 3-4 জন, 2-3টেই দেয় বেডি, আরো মানুষজন আসলে অনেক, আমার হাত পাও ধরে রাখছে, আমি তো চিল্লাফালা করতেছে, আমার হাত পাও ধরে রাখছে। কমলের 10 জন আছে আমার ঘরে, আমার ধরে রাখছে।
পরে কি করছে, তখন বাচ্চা বাইরে না কিছু না, তখন এই বিলেত দিয়ে না জায়গা কাটছে, জায়গা কাটছে পরে তারপরও বাইরে না, এই তেল মেল দিয়ে অনেক অনেক কিছু করছে, বাচ্চা বাইরে না। এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাটাকাটি করতেছে, বিষয়টা তো অ্যানেস্থেশিয়ার প্রশ্নই ওঠে না। আমি এই জায়গাটা আমি কেন টাচ দিচ্ছি, কারণ এই গল্পগুলো শুনে অনেকেই ফিল করবেন একটা জীবন্ত মানুষ যার সেন্স আছে, যারা ডাক্তারের কাছে বিভিন্ন অপারেশনে গেছেন তারা নিশ্চয়ই জানবেন যে অপারেশনের আগে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়, জায়গাটাকে অবশ করে নেওয়া হয়। অ্যানেস্থেশিয়ার তো প্রশ্নই ওঠে না, এক গ্রাম্য একজন দায়ী তাকে কাজটা করছে। তাহলে বোঝেন ওর পেটের ব্যথা, ওর শরীরটা কাটতেছে সেটার ব্যথা, এবং যে পৃথিবীতে আসতে চাচ্ছে একটা অনিশ্চিত ব্যথা, মাত্র 13 বছরের একজন কিশোরী, মানে ওর মানসিক অবস্থা শারীরিক অবস্থা কি হতে পারে ওই মুহূর্তে। জাস্ট একটু চিন্তা করেন, যারা ছেলেরা শুনতেছেন, মেয়েরা শুনতেছেন, আমাদের দেশের নারীরা কি পরিমাণ সামাজিকভাবে অবহেলিত। বলেন তারপরে। তারপর শুক্রবার দিন আমার পোলা হয়েছে। হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে, মানে 3 দিন ব্যথা আমার, মানে তারপর তো ওই জায়গা কাটতে পরে অনেকখানি কাটছে, পরে মাথা বের করছে। তারপর বাচ্চা মরা, মরা বাচ্চা মানে ওর কোনো নেই, মানে কোনো নড়াচড়া নাই? না কোনো লড়াচড়া না, সবাই মনে করছে কি মা মরে গেছে। আচ্ছা আচ্ছা। তো যে রাস্তায় রাস্তায় ঘুরছি না, মানুষের সিঁড়িতে সিঁড়িতে ঘুমাইছি, কেউ লাত্তি দিছে, কেউ পুষ্টিয়া দিছে, কেউ কত খারাপ খারাপ কথা কইছে। মানে সবাই এটা জানতো মোটামুটি যে এই যে কনসিভের ব্যাপারটা, এটা ভালোভাবে না যেমন আমি একটা বড় লোক সিঁড়ির নিচে থাকলে তো একজন একটা লাত্তি দিবই, যাইতে এনে ঘুমাইছিস কি লিগে উঠ, এমনি করে তো লাত্তি মারে। ওই যে কমলা একটা মাস আমি খালি মানুষের সিঁড়ির তলে তলে ঘুমাইছি, সিঁড়ির নিচে, যে দেখছে এই এনে বুঝছিস কি লিগে উঠ, এমনি করে একটা লাত্তি মারছে। যখন খিদা লাগছে ওই মাছ খাইয়ে খাই হালাই দিছে, ওই টুকায় টুকায় খাইছি। বাচ্চাটা কি মরাই হলো? না বাচ্চা মরে নাই, আমার কাছে কয় কি মনে মরে গেছে বাচ্চা। আমি ওদিক দিয়ে চাই যে অবস্থা, আমারও কোনো হুঁশ জ্ঞান নাই কিছু না, আমি তো ছোট। পরে আমি তো যাই যে অবস্থা, আমারে কি করলো তাবিজ তোমার দিয়ে বানলো, তারপর না এই বাচ্চা না থাবড়ায় থাবড়ায় না, কোনো হুঁশ জ্ঞান নাই। কয় আমার আমার চুল আসছিল, কয়েক চুলটি পানিতে ভিজা, পরে আমার চুলটি পানিতে ভিজাইছে পরে চুলিতে বাড়ি মারছে, আর এরপর নিঃশ্বাস ছাড়ছে, নিঃশ্বাস ছাড়তে পারো কি না বাচ্চাই আছে। এই কথা কর পরে 3 দিন 4 দিন পরে আমার মা বাবার কাছে খবর দিল যে এরকম এরকম নাতি হইছে। তো আমার মা কইলো কি যে ওরকম নাতি আমার লাগবে না, ওরে যদি কোনখানে পালক দিতে পারে বা বেচে লাইতে পারে হেলে দিয়া যেন আহে, নাইলে না। কোন মা পারবে হ্যাঁ সন্তানের পেটে? বাচ্চা আমি করছি অন্যায়, আমি করছি, বাচ্চাতে করে নাই, আমার বাচ্চারা কেন বেসবো আমি, কেন এখানে দিব পালক? পরে আমার 1.5 মাস 2 মাস হয়ে গেছে, আমার বাচ্চার বয়স কেউ খবরও নেয় না, খোঁজও নেয় না। পরে একদিন একটা চিঠি লাগছে, চিঠি লেখা কয় বাচ্চা যদি পারে পালক দিয়েতে, নাহলে বেচে লাইতে, কেউ যদি নেয় ইয়া দিয়ে যদি আইতে পারে ঢাকা শহরে ওই মাটি দিয়ে হেলে আইব, নাইলে আমার দ্বারা হওয়ার দরকার নেই। তা আমার ফুফু কইলো কি যে মারে ওগুলো খাইছস ওগুলো খাইছস, ওখান যদি তুই বাচ্চা রাখতে চাস তাহলে তুই ভিক্ষা করে ভাত খা, আর যদি না রাখতে চাস তাহলে বাচ্চা কাউরে দিয়ে দে। তা আমি চিন্তা করলাম যে অন্যায় আমি করলাম, দোষ আমি করলাম, পাপ আমি করলাম, ও তো অবশ শিশু, হয়তো কিছু করে না, আমি ওরে কেমনে কেমনে পালক দিব, আমি দিতে পারবো না। খুবু তুমি যা কব আমি হেই করবো, আমার বাচ্চা আমি কাউরে দিব না। তা আমার বাবু কয় কি একটা ব্যাগ ধরাই দিছে, কয় যে আজকে তুই ভিক্ষা করে ভাত খাবি যদি পোলা রাখতে চাস। আমি কই, আমি ভিক্ষা করে ভাত খাবো, আমি আমার পোলা কাউরে দিব না। যখন কি করলাম, আমার ফুপু তো মানুষের ঘরে খায়, আমার ফুপুর যখন বিয়ে হয়েছে তখন আমার ফুপু ছোট, মানে 6-7 বছর হয়ে গেলে বয়স, আর বুড়া বেড়ার লগে বিয়ে হয়েছে, তো এই বুড়া বেড়া তো মারা গেছে, তো এই ঘরে নাতির ঘরে পুতি আছে, পুতির ঘরে সাথে আছে, হ্যাঁ আমার ফুপুরে জ্বালায়। তো হ্যাঁ কয়, আমার ফুপু তো আমাদের দেয় চাউল ডাল সবই দেয়, ওই যে ভিক্ষা করা আর কি যে আমি তো তোরে দিমই, যেন মানুষের 10 টাকা দেয় যেন তুই ভিক্ষা করেই খাস। তো আমার ফুপুর করে আমার রাখতে হয় না, পরে পাশে করে আমার নাম হ্যার করে রাখছে, আমি ওরে যখন যা লাগবো আমি দিমু। আপনাকে রেখেছে না আপনার বাচ্চাটাকে রেখেছে? আমারই রাখছে। আপনারই রাখছে। আর ওই হ্যার নামও ছিল আর কইটা, তো কয় কি মামুদা তুমি তো আর রাহো কয়েকটা মাস, তোমার এনে রাহো, আমি আইয়া দেখে যাবো। ওই সময়টা থেকে আপনি ভিক্ষা করতেন? ভিক্ষা করতেন? হ্যাঁ, শুরু করলাম ভিক্ষা করা। তো প্রথম দিন ভিক্ষা করছি, তো সবাই না কোন ধরে চায়,
যে এই ঢুকছেরি ভিক্ষা করতে আর তো আছে না কাম করে খাইতে পারস না, এই আবি, এই এটা করবি ওইটা করবি, নানান মানুষ নানান কথা কয়। গ্রামের মানুষ পরে আইলাম ভিক্ষা টুকা করে আই, খাই, দিন যায় ভালোই যায়। 8 বার দিন আড়ে যাই, কার পেস্ট টুকায় দি, কার নুন উড়ে দি, কটা মাছ চাই যে আমার কটা মাছ দেন, আমার কটা তরকারি দেন, এমনি করে চাই আনি। এরকম করে দিন যায়। তেল রে নুন রে কিছুই তো কিনা লাগে না, ভিক্ষা করলে তো কত কিছুই পাওয়া যায়। তো মাসে খালি টিটকারি মারতো। বাচ্চা হয়েছে তখন চেহারা, পোলা পেনের চেহারা না আবার অন্যরকম হয়ে গেছে না চেহারা। তো একদিন আমি আমার পোলা ঘুমিয়ে রয়েছি, রাত্রে চোর আইসে না কি এসে কইতে পারি না, আমার পা ওদের মানে টান লাগা দিছে। পরে আমি সে করে দিচ্ছি, আমি কি মামু তো আমার দেখেন না আমার একদম পাউডার ধরে কেরা টান দেয়। পরে হেরা মনে করে কি যে চোর আইসে মনে হয়, আসলে তো মনে হয় চোর না। ওই যে আমি আডে আডে যাই, মাসের চোখ খারাপ। পরে একদিন ভাই আমি ভিক্ষা করতে গেছি, ভিক্ষা মুখা করে আইসি একালে 11টা বাজে। ভোরবেলা ভিক্ষা করতে যাই, 11টা বাজে যাইতে এবার আবার আড়ে গেছি। আড়েতে তো আর তরকারি আনছি না, পেটের খিদে পেটেই রয়েছে, পোলাও কান্দে, আর কেউ চলে না। নিজেরও খিদে লাগছে, পোলারও খিদে লাগছে, এত আমি জানি না আমার পোলারও খিদে আছে, আমারও তো খিদে লাগছে। এই যে আমি পোলাটার এই জীবনে পাচ্ছি একটা থাপ্পড় মারছি, তখন আমার পোলার আবার 1 বছর। এই থাপ্পড় মারার পরে আমি রাঁধছি, ওরে খাওয়াইছি, খাওয়াইটা আমি খাইছি। পরে আমার পুকুরে যার ঘরে থাই, হে যে কাকি জ্বর মা তোমার মাইয়া তোমার নাতিরে মাইরে কিছু থই নাই, যে দেহ। আমার ফুপু দৌড়ে দৌড়ে আইসে একটা টুনির বাস লইয়া আইসে, পা না আমি আমার পোলা সুন্দর তো, লাল 5টা আঙ্গুল বইয়া পড়ছে। আমার ফুপু দেখে নি আমারে মারছে। তখন ভাই ওইটার মায়া আবার ছোট কিছু তো বুঝি না। তখন বয়স কত, বাচ্চা হয়েছে আমার 13 বছরের বাচ্চা হয়েছে। তখন কি করলাম, এই জিদ যাবার আয়া করলাম। আমি কই, তুই নাতির লেগে তুই আমার মারছস, তোর নাতির লেগে তুই থাক, আমি যাই। আমার পিঠে এখন একটু নির্বাহী ডাক্তার আছে। লঞ্চ পেয়ে কি কান্দা, আমি বাচ্চাদের দুধ খাইতে পাই না, কিছু না, আমার দুধ ফুলিয়া ভাই আমার জ্বর আয়া পড়ছে। আর খালি কান্দা আছি, এই যে ওই পলিফিউ করে ভাত তরকারি আনছিলাম, জিদ যায় পড়ছি যে আমি এত কষ্ট করবো, এরপর কিছু কইলে তুমি এমন করবা আমার মারবা, যা তোর নাতি নিয়ে তুই থাক, আমি যাই। আমরা এখানে একটা বিরতি নেব প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 920 এবিসি রেডিও এফএম 9.2 তে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এখানে পুতুল এসছে তার জীবনের গল্প বলার জন্য। অসম্ভব দারিদ্র অবস্থাকে, প্রতিকূল অবস্থাকে, মানে কি বলবো এটাকে, আমি শব্দ খুঁজে পাচ্ছি না। এই অবস্থাগুলোর সাথে যুদ্ধ করে টিকে থাকা একজন মানুষ, 27 বছরের একজন সংগ্রামী নারী, সমাজের একেবারে সামাজিকভাবে চরম পর্যায়ের ভিকটিম একজন নারী। নারী বলবো না, একজন শিশু, কিশোরী, যখন তার 13 বছর বয়স সেই সময়কার গল্প, এবং তার ছেলের বয়স তখন 1 বছর। এবং যেই কাজটা করেছে সেই সময় সে ঢাকা শহরের একজন শীর্ষ সন্ত্রাসী ওই এলাকার। আর পরিবার সমাজ সবকিছু বাদ দিয়ে, দেখেন আমি যে বলি যে মা হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ, একজন মা তার সন্তানকে ফেলে দিচ্ছে সামাজিকতার দায়ে। পুতুলের মা তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলতে চাচ্ছে সামাজিকতার দায়ে লঞ্চের উপরে। আর সেই মা যখন বাচ্চা হলো 12 বছর, ও বোঝে না মা কি জিনিস, ও বোঝে না শারীরিক সম্পর্ক কি জিনিস, ও বোঝে না সংসার কি জিনিস। এত কষ্ট করে 3 দিন পেইন নিয়ে যখন বাচ্চাটা হয়েছে, মুহূর্তের মধ্যে সেটার জন্য সে ভিক্ষার ঝুলি নিয়ে নেমে গেছে সমাজ সংসার সবকিছু ত্যাগ করে বাচ্চাটাকে নিজের কাছে রাখার জন্য। মানে জীবনের গল্প বহুত শুনেছি ভাই, বিলিভ মি। আজকের এই গল্প শেষ পর্যন্ত আমি মানে শুনতে পারবো কিনা আমার নিজেরই খুব, মানে আমি যে কি ফিল করছি আমি বোঝাতে পারবো না। আমি ছোট একটা বিরতি তুলে আমরা যেখানটায় ছিলাম, ফুপুর হাতের মার খেয়ে অভিমান করে লঞ্চে উঠেছেন, এবং লঞ্চে ওঠার পরে আপনার যে অবস্থা শুনি। তারপর আমি লঞ্চ উঠে পড়ছি, মানুষের জিগেতে জিগেতে যে মহাখালী কত দূর, মহাখালী কত দূর। সদরঘাট থেকে 8টা আইছি, 8টাতে না আর পারি না আটতে। পরে যে উদ্যান আছে না, জি, যে উদ্যানে আইনা বইছি। তখন আমি জানি না যে এটা যে উদ্যান। তো একটা চার জিগাই যে আমাকে কি চাচা মহাখালী আর কত দূর এনতে, তুমি এনতে সোজা যাবা পাবা। তো বিকাল হয়ে গেছে, তো একটা ছেড়ে আমার ছেড়ে চা খায় আর সিগারেট খায়। তো আমার না আমি কান্তাছি, আর না খাওয়া ওই ভাত আনছিল আনছে খাই নেই। পোলার চিন্তায় আমার পোলায় কি খায়, আমার পোলা তো দুধ ছাড়া তো কিছুই খাইবে না, আমার পোলা তো না খাই মরে যাইব গা। আচ্ছা, এই চিন্তা কত স্যার, খালি কান্দতাছি। তো এর মধ্যে ছেড়ে কয় কি যে তুমি কান্দো কেন, তুমি কই যাবা। আমি কই কি আমার 1 বছরের পোলা থুই আমি ঢাকা শহর আইছি, আমার কোনখানে যাওয়ার জায়গা নাই, আমার যদি একটা কাম দেন আমি কাম করতে পারবো। কি? আমি সব কাম পারি, আমি বাসা বাড়িতে কাম করছি আগে। পরে কইলো কি যে তুমি সব কাম পারো, আমি কই আমি সব কাম পারি।
সেটি কি করলো আমারে সন্ধ্যার সময় না আমার একটু লিপস্টিক দিল ঠোঁটে, এগুলো আমার মাথাটা আশ্রয় দিল, একটু সোনো দিল। ওকে তুমি এনে খারাও, তোমার লেগে লোক পাড়ায় লোক বাকুড়ে রাখছি, আইয়া তোমার লইয়া যাবো। আমি কইছি আমার লেগে লোক বাকুড়ে রাখছে, আমার লইয়া যাবো, আচ্ছা যাম। আমি কই আপা বেতন দিব কত? কয় এইটা তুমি এনে যে কথাবার্তা কই লইয়া যে বেতন দিব কত? আচ্ছা। আমি কইছি আচ্ছা। আমি খারাইয়া রয়েছি তো রয়েছি, শরীরে সিগারেট খায়, ওই বেড়াগুলোকে কথা কয়, আশাআশি মাকামাকি করে। then আমি কই কি আপা কই আইলো না দি? কই আইবো তুমি খারাও। তা আমি ওখানে খাড়া রয়েছে জিয়া উদ্যানে। পরে না একটা ওই মাইক্রো গাড়িতে করে একটা লোক আইলো। লোক আই ছেড়ে লোক জানে কোন কি কি কথা কইছে, কয় যে এই লোক তোমার কাম দিব তুমি যাও। তা আমি কইছি আচ্ছা। আর আমি মোয়াখালী, তাহলে আমি মোয়াখালী যাই আগে, মোয়াখালী থেকে পরে আমি হেদার যাবো না, আপনি আমার লোক গান। কয় না মোয়াখালী এখন যাওয়া লাগবো না, তোমার যেদিন ছুটি দিব না তুমি সেদিন আই আমার লোক এনে দেখা করো, আমি আবার তোমার মোয়াখালী লয়ে যাবো মনে। আচ্ছা। আমি কইছি আচ্ছা। বেড়া আমারে লয়ে গেল, কোন জায়গায় আমি লয়ে গেছে আমারে, আমার একটা ঘরে নিয়ে থুইলো, কত তুমি এনে বহো। আমি কই আচ্ছা। আমি কই কি কাম করবো? কয় তুমি এনে বহ, আমি আইতেছি। আইতেছি কইয়া ওই একটা প্যাকেট কিনে আনছে। তখন তার ওই বুঝতাম না, আচ্ছা। আচ্ছা। তখন আমি ওই যে বেলুন ফুলাইতাম না, ছোটবেলা বেলুন ফুলাইতাম, তাই মনে করছি বেলুন আনছে। তাই না বেড়া আমার কয় কি খুলো। আমি কই কি খুলবো আপনারে? কয় খুলো। আমি কই কি খুলবো? কয় তোমার কাপড় চোপড় খুলো। আমি কই কে আমার কাপড় চোপড় আমি আপনার খুলতে কামে? আমি আপনার এনে কামে লেগেছি, আমি তো আপনার কাপড় চোপড় খুলতে লেগাইনি। কয় আরে ছেড়ে বকা দিয়ে কইছে, কারা ছেড়ে ওই ছেড়ে আমি টিয়া দিছি তোরা ভাড়া করে আনছি। পরে আমি বেটা পা ধরে কানছি। আমি কই দেখেন আমার ছোট্ট একটা বাচ্চা আছে, আমি ছোট্ট বাচ্চাটা থুই আমি আইছি, আপনি আমার ছেড়া দেন, আপনি আমার বাপ লাগেন। এমনি করে কইছি। বেটা বয়স কই আসছিল, আমি আপনার হাতে ধরে পায়ে ধরে আপনি আমার ধর্ম বাপ, আপনি আমার ছেড়ে দেন, আমি একটুখানে বাচ্চা থেকে আমি আইছি ঢাকা শহর না কইয়া, আপনি আমার ছেড়ে দেন। অনেক কান্দা কানছি, অনেক কান্দা কানছি। বেটা হুনে না, বেটা কত টেয়া জানছি না, আমি তোর হুন্নু কি লেগে ওই ছেড়ে আমার টেয়া দিব ফিরত, তোর টেয়া জানছি না। এমনি করার পরে কি করবো ভাই, আমার তো করার কিছু নাই আছে, আমার ওনে এত তো বান্ধা। ওই কি করলো ওই বেড়া আমার লগে 2-3 বার থাকলো। আমি ব্যথা উঠতেও পারি না, কিছু করতেও লড়তেও পারি না, সরতেও পারি না। এই ব্যথা শরীরে দিয়ে আমার বেড়ায় ভোরবেলা বাইর করে দিছে। আমি তার রাস্তাঘাট চিনি না, এখন আমি কই যাবো? পরে এই মানে উনি একটা গোল চক্কর আছে আর কি, ও এমন জায়গায় নিছে। পরে ওই যে একটা গোল চক্কর আছে, ওই গোল চক্করে জিগেতে 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 আবার এই ইতে আইসি, এই জিয়া উদ্যান আইসি। জিয়া উদ্যান আইসি না, শরীরে দেখি না। ওর ওখানে সার দোকান আছে। আমি কই কি চাচা, আমি যে কালকে ছেড়ে আমার লোক কথা কইলে ছেড়ে কই, ওই জঙ্গলে হইয়া রয়েছে দেখ, ছেড়ের বাসা বাড়ি নেই। পরে কই জঙ্গলে হইয়া রয়েছে দেখ। পরে আমি গেছি, যাওয়ার পরে আমি কই কি আপা আপনি কামটা ঠিক করলেন কোন দি? পরে ছেড়ে আমারে মারছে। কই কি করছি তোর? আমি কি করছি? তুই কইছিস না কামের কথা, তুই কামের কথা কইছিস দেখি তো আমি তোর কাম ভাগ করে দিছি। আমি কই আমি এই কামের কথা কইছি আপা কোন দি? আমি এই কামের কথা কইছি আপনারে? পরে এনটা মায়ের গুতা খাইয়া পরে মোয়াখালী খুঁজতে খুঁজতে আবার মোয়াখালী আইসি। মোয়াখালী আইসি পরে 3 দিন থাকছি মোয়াখালী। এন্ড আমি দেশে যাম, আমার হেঁটেও হতো না, এটা হতো লাগবে মানুষে। আমার আব্বারে কইতেছি দেন আব্বা আমি আইসি, এখন কাম কাজ করবো, চাকরি বাদা করবো, কাম কাজ করবো, সবই তো আপনারই দিমু, তা আমারে জাগা দেন। আর আমার পোলাটা কয় পোলা টুলে এনে আনবার লাগবো না, এনে পোলা টুলা আনতে পারবি না, মন ছেলে একলা থাকবি না, মন ছেলে না তোরা কইছি না পোলা দিয়ে দিতে কাউরে। আমি কই আব্বা যদি আপনার একটা মাইয়া যদি কইতেন যে ওর একটা বেচে লাভ একটা দিয়েলা দিতে পারতেন আপনি, হেয়া কন দি। পরে আমার বাপার কিছু কয় নাই। আমার বোনটা কি এই অনেক পার্থক্য আছে, তোরা উড়ে যাওয়া কেটা পালবে, সমাজে মুখ দেখাতে পারবো না কিছু না, এই হলে লাভ আছে থেকে। পরে কি করলাম, কয় এখন যদি গুজা হলে ফরিদে যদি হনে তাহলে তো অনেক কিছু হয়ে যাবে, তুই এনে যা। তো আমি কই কি শুনেন আপনারা যদি না কন বা এনে আমগো আত্মীয় স্বজন যদি না কয় তা শুনবে কেমনে কন দি? কয় না তুই এনে যা, তোরে তোর এনে খাওয়া দরকার নাই, তুই এনে যা। তেমন আর কই যাবো কন। পরের মধ্যে আমার ফোলালই আমার হুবু আইয়া পড়ছে। তেমন ফোলালে আমার হুবু আইছে না, এই গুজা ফরিদের বউ না জাইনা লাইছে, এখন আমারে হুমানে খুঁজে। আমার তো জানলি হোক আমার ফোলা নিব, হাতে মাইরে দোক আর কাইটুক আমার তো আমার ফোলা নিব। ওর ঘরে আর ফোলা নাই, ওই যে বিয়ে করছে বিয়ের ঘরে বউ যে ওর ঘরে ফোলা পাই নাই, এনে আমারটা নিব। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে
যেই লোকটা আপনাকে রেপ করে, যে সন্ত্রাসী, তার ঘরে কোনো বাচ্চা কাচ্চা ছিল না, না। সেও বিবাহিত ছিল। এটা তার বউ খোঁজ পেয়ে আপনার আপনার কাছ থেকে বাচ্চাটা নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। হ্যাঁ। আচ্ছা, তারপর? তারপর আমার পাশে ঘরে মহিলা একটা আছে, আমার বোনের পাশে ঘরে, কয় কি রে বা তোর বোনের দি মারতে আইতেছে। কয় কে রে? কয় ওই যে মুজাফরিদের বউ আইতেছে কতরি পোলাপান লইয়া। পরে এই কথা গাইয়া আমার একটা ছোট ভাই আছে, ওই যে আমার দৌড়ে কছে, কয় এবো এবো তুই এনতে পোলা, গুন্ডার বউ আইতেছে, অত তোরে মারবে নাহলে পোলা লইয়া যাবে। এই হইন আমার হুবু কি কান্দা, যে এত কষ্ট করলো, ভিক্ষা করলো, এইটা করলো সেইটা করলো, এই পোলা লেগে এত কিছু করলো, জীবনটা শেষ করে এলো ছেলেরা, না এই পোলা নিবো? পোলা তো কাউরেই দিব না, বাচ্চা থাকতে আমি। কতে কি আরবি? আমি কই কি আর মুখ কও তুমি, কও কি আর মুখ, কেউ তো আমার জায়গা দেন আর কেউ আমার রাহেও না। কইলো দেশে লো। পরে আবার এই দেশে গেছি, ওদিক দিয়া মুজাফরের যে আমার পায় নাই, আমার বাহিরে দইরা আমার বইনে কই দইরা, এই আমনের বইনে কই, এই তোর বইনে কই, আমার বাহিরে কয়টা থাপ্পড় মারছে। আচ্ছা, তা আমার বাহিরে কয় আমি তোর তেজি করে দিছি। বাপে বলে এটা? হ্যাঁ, আচ্ছা, আমার বাহিরে কয় আমি তোর তেজি করে দিছি। আমার 30 মিনিট তো রাইতে দিনে, ওই কই মরছে না বাঁচছে আমি জানি না, আমার কাছে আর কোনো খবর নাই। আমার কাছে আমার এখন 5টা মাইয়া, আমার আর একটা মেয়ে মরে গেছে। এ কথা পর কইছে, পর আমার বাহিরে মারছে, গুন্ডা রংবাজ আমার আপনি দুধে। গুজাফরিদ গুজাফরিদ তো চাচ্ছিল যে আপনার কাছ থেকে বাচ্চাটা নিয়ে নিতে। ওনার কোনো ছেলে মেয়ে ছিল না? না। আচ্ছা, পরে কি করলো, পর আমরা তো করলাম দেশে আবার, আমার বাপ মারে তো মারিয়া দইরা অনেক রাহে নাই, অনেক মাস্ট আমার বাপেরে। জি, অত আমারে ধরাই দিত, নাহলে আমার পোলা দিত। আচ্ছা, যে আমার তখন আমি একটা কথাই কইছিলাম যে এটা করছস বিয়েই করতি আমারে, তুই যখন আমার এই কামটা করে দিলি, যদি বিয়া করতি তাহলে তো আমার এই এত নান্নত হইতো না আমার জীবনে। আমার জীবনে আমার যে খেলার বয়স হয়ে গেল, আমার এত কষ্টের বয়স হইতো না। পরে আমি তো ইয়ে করলাম, আর মারামারি দরাদরি শেষ হয়ে গেল। এরপর আবার শুনি কি, আরে পুলিশে ধরছে, এনে বোম মারছে, হ্যাঁ বোমার ভিতরে পুলিশে ধরছে, 14 বছরের না কয় বছরের জেল হয়েছে। আচ্ছা, এরপর কি করলাম, পোলা এখন কি করবো, ভিক্ষা করবো আর কত, মানুষের চোখ খারাইয়া যায়। ওই ওই কয় দিঘায়, ওই কয় ও দিঘায়, ওই কয় হ্যান, ওই কয় তেন, মানে বিভিন্ন মানুষের বিভিন্ন কথা, খারাপ খারাপ বিশ্রী বিশ্রী কথা। আমার পোলা দেন 1.5 বছর, এই পোলা 1.5 বছরে পোলা থুই আবার ঢাকায় যে কোনো কাম কাজ করতে পারিনি। 1.5 বছরে বাড়িতে রেখে আসলেন? হ্যাঁ, 1.5 বছরে পোলা বাড়িতে রেখেছি। তারপর আইলাম কই, এই সংসদ ভবন আইয়া, যা আমার কথা কি, আমার এই দেহটা তো একজনের দেহার কথা, হেনে 3-4 জন তো দেখে লাইছে না, তে জীবন রাইখাছে না ভাই ভালো হয়ে গেলাম খারাপ। সংসদে কাম করি, খাই। এখানে একটা নোট করতেছি আপনাদের সবাইকে। আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু, আমি নামটা বলবো না, আপনারা বললে অনেকেই চিনবেন। এফএম সে খুব পপুলার আরজে ছিল একটা সময়, এখন এখনো হয়তো অনেক পপুলার। আমরা খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম ইউনিভার্সিটি লাইফে, এবং ও একটা কথা চলে হোক বা ফান করে হোক আমাকে বলেছিল যে ওর একটা সার্ভে বা স্টাডি করা ছিল, বিশেষ করে যারা এরকম যৌনবৃত্তিতে জড়িত, এটাই যাদের পেশা, প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা মেয়ের একটা অবর্ণনীয় জীবন গল্প আছে। প্রত্যেকটা মেয়ের, কারণ এই পেশাতে কেউ ইচ্ছা করে আসে না। প্রত্যেকটা মেয়ের এক একটা অবর্ণনীয় গল্প আছে। যারা আমরা সমাজের জায়গাটা থেকে ওদেরকে বাঁকা চোখে দেখি, অসম্মানের চোখে দেখি, তারা যদি মানসিক হার্ট নিয়ে, মানবিক মন নিয়ে একটাবার ওদের গল্পটা জানি আজকের এই পুতুলের মতো, তাহলে কখনোই না আমরা ওদেরকে খারাপ চোখে দেখতে পারবো না। আজকের এই গল্পটা শোনার পরে আমি জানি অনেক আগে বর্ষা নামের একটা গল্প এখানে প্রচার করা হয়েছিল। এটা এটা এত বেশি সাড়া ফেলেছিল বাংলাদেশ, এবং এখনো অনেক 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 জায়গায় গেলাম এই গল্পটার রেসপন্স পাই। আজকে এখানে পুতুলের গল্প আপনারা শুনছেন। বর্ষা এবং পুতুলের একটা মারাত্মক সিমিলারিটি, সেটা হচ্ছে বর্ষা এবং পুতুলরা কখনোই স্বেচ্ছায় এই পেশাতে আসে না, তারা বাধ্য হয় এই পেশাতে আসতে। বলেন তারপর? তারপর এই যে উদ্যান ওই ওই যে ছেলেরা যেমনে যেমনে করে আমি হেমনে হেমনে করলাম। তো একটা রিস্কালার লগে আমার লগে সম্পর্ক হয়েছে। ওই সময়টাতে তো তখন রিস্কালার লগে দেওয়া হয়েছে, রিস্কালা আমার জিগাইছে যে কাম করবি, আমি কইছি হ। তো কত, আমি কই 50 টাকা। তো তখন 50 টাকা অনেক মূল্য আছিল। তো থাকলাম, নিলাম। পর আমি মোহাম্মদপুর ভাড়া থাকি,
নিজে আমি বাড়া থাকি না, একটা মেয়ের সাথে থাকি, মেয়ে ওই আপনি এই কাজটা করেই আপনার মাসিক যে খরচগুলো সেগুলো তুলতেন। হ্যাঁ কতগুলো সম্পর্ক করতে হতো মাত্র 50 টাকা একজনের সাথে? হ্যাঁ এরকম কতগুলো সম্পর্ক করতে হতো মাসে তুলতে কত হতো? ধরেন 1000 1500 এরকম করে নিতাম। 1000-1500 করে কি একটা সম্পর্ক করে নিতেন নাকি? না তাহলে তখন তো বুঝতাম না, যে যা দিতে আমি তাই নিতাম। আপনি বলতে চাচ্ছি যে আনুমানিক এরকম কতজনের সাথে আপনার যেতে হতো প্রতি মাসে? ধরেন 6 জন 7 জন 8 জন এমনি। এরকম এই যে সম্পর্কগুলা, এগুলোর মধ্যে যে একটা শারীরিক বড় ধরনের সমস্যা হতে পারে, অনিরাপদ এই ধরনের সম্পর্কে, এগুলো সম্পর্কে জানতেন? তখন না কিছুই জানতেন না। দেখেন কতটা, যারা এই জন্য অনুষ্ঠানটাতে এই প্রশ্নগুলো করি, সেটা হচ্ছে যারা এইসবের মধ্যে ইনভলভ আছেন এবং যারা করেন এবং যারা ক্লায়েন্ট হিসেবে যান, প্রত্যেকের জন্যই বলি, একটা অনিরাপদ শারীরিক সম্পর্ক পুরো জীবনটাকে শেষ করে দিতে পারে। শুধু আপনার না, ঘরে যদি বউ থাকে তারও জীবনটা শেষ করে দিতে পারে। সুতরাং অনিরাপদ শারীরিক সম্পর্কে কোনোভাবেই জড়াবেন না। বলেন। তারপর যখন আমি 3-4 দিন 1 সপ্তাহের মতো হয়ে গেছে, তখন আমার তো থাকার জায়গা নাই। পরে উনি একটা কে অফিস আছে, সব মেয়ের ওনে যায় থাকে সকালবেলা, আচ্ছা। আবার 5টার সময় বের করে দেয়। জি। তো উনি যে থাকলাম, ওনে 50 টাকা করে খাওয়ানো দিতে হয়। আচ্ছা। ওনে 50 টাকা করে খাওয়ানো দিই, একবেলা খাওয়ায়, 50 টাকা করে দিই, একবেলা খাওয়ায়, আবার সকাল বিকালে আবার আইয়া পড়তে হয়। তো আমরা আস্তে 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 যখন 1 মাস হয়ে গেছে, তখন ওই রিস্কালার লগে আমার লগে আবার দেখা হয়েছে। আচ্ছা। তো এ ছিল বিহারি। বিহারি ছিল? বিহারি ছিল এই এই মোহাম্মদপুর মিলাদ ক্যাম্প বাড়ি। তো দেখা হয়েছে পরে, তা তারও বউ আছিল, কিন্তু বউ ছিল পাগল। তো একদিন আমার বোনের এই টাকাই আবার আমার ভাই বোনের লাগে মিল হয়ে গেছে, আমি টিয়া পয়সা কামাই, ভাই বোনের লাগে আবার মিল হয়ে গেছে। তো এই টাকাই আমার বোনের কাছে আমি 15,000 টাকা রাখছি। আমি এমনি আমার পোলা লেগে যে কষ্ট ওজন খারাপ হয়ে গেছে, তো পোলা লেগেই তো হয়েছি, এই বাচ্চা বাচ্চা করেই তো হয়েছি। যা করবো আমার বাচ্চার লেগে করবো, ভবিষ্যৎ আমার জীবন তো বাচ্চা তখন ফুপুর কাছে? হ্যাঁ, বাচ্চা আমার ফুপুর কাছে হে পালে। আমার জীবন তো শেষই হয়ে গেছে, আমার পোলার জীবন যেন সুন্দর মতো আমি গুছাইতে পারি। তা আমি এর কাছে 15,000 টাকা রাখছি। তা আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, দেন তার টাকা ভেঙে গেছে। আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, ঢাকা মেডিকেলে গেছিলাম। এই জিয়া উদ্যান থেকে অ্যাক্সিডেন্ট হয়েছি, পরে আমার ঢাকা মেডিকেল হয়ে গেছে। তো আমার কোনো ক্ষয়ক্ষতি হয় না, খালি দাঁতটাই ভাঙছে আর এই কপালটা খুলে গেছে। আচ্ছা। তাই কই কি যে আপনার কাছে আমি টিয়া রাখছি, টিয়া দি দেন, আমি বাড়ি ফাটামো। এই রিক্সাওয়ালার কাছে? না, কার কাছে? আমার বড় আফার কাছে বড় আবার কাছে। আচ্ছা। 15,000 টাকা রাখছি। আমি কই আপনার কাছে আমি টিয়া দিয়ে রাখছি না, দেন আমি বাড়ি গুলো ঘুরে এই পোলাটারও দেখেই একটা হাড়ি দেন। পোলার বয়স কত তখন? তখন 2 বছর। 2 বছরের বয়স। আচ্ছা। যে আমি পোলাটারও দেখেই আর টাকা দিও দিয়েই দুধ মুধ কিনতে বাবা যাই কিনে কিনবি জানে হে ফরক টাকা কি এটা টাকা নাই কোনো। আমি আপনার কাছে দিলাম, আপনার কোনো টাকা নাই। আমি 1 মাসের খরচা পুরো আমি আপনার বড়, আপনি আমার বড় বোন, টাকা পয়সা দিয়ে আমি আপনার এনে খাইছি। হ্যাঁ পরো আমি আপনার কাছে জমা থইছি টাকাটি, আপনি আমার টিয়াটি দিবেন না কিলিগা। এই আমার কি উড়া দুরা মারা, কোনো টিয়া দেয়নি হের, আমি কোনো টিয়া পয়সা রাখিনি হের কাছে। এই করে না মারছে, মারার পর আমার না ছালার ভিতরে ঢুকায়, মুখ বেঁধে দিতেছে ছালার। চার আমি তো কান্দাছি, দমাকে আমি লাগবে না, আমার জীবনটা শেষ হয়ে যাইতেছে। ওরকম করে রেখেছে কেন? ওই যে টাকা চাইছি, টাকা দিব না। তারপরে আমার আব্বা এসে, আব্বা মুখটা খুলছে, খোলার পরে কইছে আমার বড় পরে মারছে, মারাটার পরে আমি গায়ে পড়ছি। বৃষ্টি ঝুপঝুপা বৃষ্টি, একটা বন্যা ছিল, ইউমান পানি আসছিল তখন রাস্তাঘাট। তখন এই বৃষ্টিতে ভিজে ভিজিয়া আমি আবার সংসদে আইছি। সংসদে আসার পরে ওই রিস্কালার লগে আমার লগে দেখা হয়েছে। দেখা হয়েছে মানে আমার গায়ে জ্বর প্রচুর। এই রিস্কালা কি করছে, রিস্কালার বাড়িতে লয়ে গেছে আমারে। রিস্কালার বাড়িতে নিয়ে আমার ওষুধ মষুধ খাওয়াইছে, ভালো টালো করছে। ওর বউ ছিল না? না ওর বউ ছিল না। আচ্ছা। না, পরে আমার কয় কি যে তোর এত জ্বর, তুই এলে রাস্তায় স্কুলে যা। পরে আমি কিছু আমার এরকম মারে মারে আমার খেতে দিচ্ছে, আমার বড় পায়। পরে কাকে আমি তোরে বিয়া করবো, তুই আমার বিয়া রাজি হবি? আমি কি শুনেন ভাই, আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চার স্বীকৃতি দিবেন আপনি? আপনি যদি আমার বাচ্চার স্বীকৃতি দেন, তাহলে আমি আপনার লগে বিয়া হইতে রাজি আছি। তো কইছে দিমু। এই বাচ্চাটা কিভাবে এসছে সেটা সে জানলো ওই সময়টা? হ্যাঁ আমি কই খুবই হ্যাপি একটা মোমেন্ট মনে হতে পারে আপনাদের, কিন্তু কথা হচ্ছে জীবন কখনোই সুখ কিংবা দুঃখের ধার ধারে না। এটার একটা মারাত্মক গতি আছে জীবনের। এই গতিটা এতটাই শক্তিশালী, কোনো এথিক্স মানে না, কোনো ল মানে না, সুখ দুঃখ মানে না, এটা সামনের দিকে এগোবেই। এবং গল্প সিনেমা নাটকে একটা হ্যাপি এন্ডিং প্রয়োজন হয়, কিংবা যারা দেখছেন ওই জিনিসটা, যারা শুনছেন, তাদের একটা বেটার ফিলিংস এর প্রয়োজন হয়। জীবনের গল্পে সে বেটার ফিলিংস এর জায়গাটা নেই। যদি থাকে তো জীবনেই থাকতে হবে, যদি না থাকে তো নেই। কজ জীবনে যা ঘটে সেটাই জীবনের গল্প। সেজন্যই বলবো যে কোনো বাকি আসলে অনুমান করবেন না এরপরে আসলে কি ঘটতে যাচ্ছে। মাত্র 4 মিনিটের বিরতি। Those are presents. Hello 8920.
Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. 4 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হলো 8920 তে। আমি আরজি কিবরিয়া আপনার সাথে আছি এবং পুতুলের জীবনের গল্প আপনারা এখানে শুনছেন। এই ভদ্র মহিলাকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। কিবরিয়ার স্পেলিংটা হচ্ছে মানে বানানটা হচ্ছে KEBRIA.RJ। ঠিক আছে, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। 13 লাখের অধিক এখানে ফ্যান বা ফলোয়ার আছে। কেবলমাত্র একটি পেজই এত। এই পেজটি হচ্ছে আসল পেজ। এছাড়া যত পেজ আপনারা পাবেন সব ফেক পেজ, নকল পেজ। এই সব নকল পেজ যারা করেছেন তাদেরকে আমরা বিনীত অনুরোধ করছি পেজগুলো বন্ধ করে দেওয়ার জন্য। আমরা এগুলো অলরেডি পুলিশকে ইনফর্ম করেছি। এগুলোর মালিক কারা তাদেরকে খোঁজা হচ্ছে। আপনার যে কোনো বিপত্তি হলে আমরা নিশ্চয়ই কষ্ট পাবো। সুতরাং প্লিজ নিজ দায়িত্বে এই পেজগুলো আপনারা ডিঅ্যাক্টিভ করে দেন, কারণ এগুলোর দ্বারা অনেক সময় মানুষকে প্রতারিত করা হয়েছে। আমরা এরকম খবরও পেয়েছি। প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি যারা জীবনের গল্প বলতে চান। তারপরে আমি ওরা সবকিছু কইছি যে আমার এরকম বাচ্চা আছে, আমার বিয়া ছাড়া আমার বাচ্চা। স্বীকৃতি দিলে বলছে। হ্যাঁ, ও বলছে হ্যাঁ স্বীকৃতি দিমু। তো ওর ঘরে একটা বাচ্চা ছিল। ও মানে বিবাহিত ছিল কিন্তু বউ ছিল না। না, বউ পাগল ছিল। বউ পাগল ছিল। আচ্ছা, তো তারপর ও আমার বিয়া করলো। আমি কইছি যে দেখেন আমার বাপে যে আপনার একটা সুতা দিব ওই টাকাটা আমার বাপের নাই। বিয়ে করলো মানে ওই রাতেই বিয়ে করলো? না, তার 2 দিন পরে বিয়ে করছে। আপনার ফ্যামিলিতে জানিয়ে বিয়ে করলো নাকি? আমার ফ্যামিলিতে জানেই এই বিয়ে করছে। ফ্যামিলি থেকে বিয়ে দিল? হ্যাঁ। মাশাআল্লাহ। আমার পরিবারতে কেউ রাজি না, খালি আমি রাজি ছিলাম। আচ্ছা, আপনি শুধু রাজি ছিলেন? আমি শুধু কেন রাজি ছিলেন? যে এই জীবন না, আমার জীবনটা চেয়ে কুত্তার জীবনটা ভালো। আমার জীবনটা চেয়ে কুত্তা যে মানুষের দূরে দূরে চেয়ে চেয়ে খায়, এটা জীবনটা ভালো, এই জীবনটা আমার ভালো না। এই ভাবে আমি রাজি হইছি। মানে কোন রকম একটা মুক্তি চাই এই জীবন। কোন রকম একটা মুক্তি চাই এই জীবনতে। এই জীবন আর ভালো লাগতেছে না। এই জীবন না, এর চেয়ে নরক ভালো। পরে রাজি হয়েছে, আমার বিয়া করলো, পরে আমার মিরপুরে নিয়ে রাখলো। আচ্ছা, তো অগবিত্রে আবার নিয়ম কি যে একটা ঘর দিব বা ক্যাশ টাকা পয়সা দিব। তো আমি তো কিচ্ছু দিই। আমার কাপড় কিনেছে, আমি এই কাপড় পিন্দি ওর ঘরে গেছি। পরে থাকলাম ওইনে, আমগো বাড়ি গেলাম। যেরকম সম্মান দেওয়ার কথা ওরকম সম্মান তো পায় নাই। যেটুকু হয়েছে এটুকুই বেশি। আমার পোলারে অনেক ভালোই ছিল, অনেক আদর যত্ন করছে। পরে একদিন আমার শাশুড়ি আমার মাইনা নেয় না, 1.5 বছর পর আমার মাইনা নিছে।